আজকে দেখলাম ট্রাফিক প্রচুর রাস্তার ভিতরে কঠোর অবস্থানে, সম্ভবত বনানীর ওইখানে 2টা সিগন্যাল বন্ধ করে দিছে, মানে এই পাশ এই পাশ হওয়ার জন্য যে 2টা সিগন্যাল আছে এই 2টা সিগন্যাল বন্ধ করে দিছে। এই কারণে হয়তো ট্রাফিক পুলিশটা কঠোরভাবে দায়িত্ব পালন করতেছে। এখন আমি যেমন মিডল লাইনে চালাচ্ছি, যখন হাইওয়েতে এরকম মিডল লাইনে চালাবেন তখন কিন্তু 2টাই লুকিং গ্লাস ফলো করতে হবে, কারণ আপনি মিডল লাইনে চালালে কখন কোন দিক থেকে গাড়ি আসবে আপনি কিন্তু জানেন না। অবশ্যই সবসময় আপনার লুকিং গ্লাস ফলো করে গাড়ি চালাবেন। অনেকে দেখা যায় আপনার স্টক লুকিং গ্লাস চেঞ্জ করে ছোট ছোট 2টা অথবা 3টা কেমন আপনার ডাইনামিক অ্যাঙ্গেলের লুকিং গ্লাস আছে ওগুলো লাগায়। আসলে ওগুলোতে ভিউ কতটুকু পাওয়া যায় সেটা আমি জানি না। আমি যখন সুজুকি SF চালাতাম, আমার আগের বাইক প্রিভিয়াস বাইকটা যখন ইউজ করতাম, তখন ওইটাতে আমি ডাইনামিক লুকিং গ্লাস কিনতে অনেক সময় চেয়েছিলাম। তারপর একদিন আমি ডাইনামিক লুকিং গ্লাসের একটা সুজুকি SF বাইক চালাইছি। সেটা হলো আমার এক বড় ভাইয়ের বাইক ছিল, উনি আমার সাথে পূর্বাচল গেছে, যাওয়ার থ্রুতে ওনার বাইকটা চালানো হয়েছে। চালায় যতটুকু দেখলাম ওই ডাইনামিক লুকিং গ্লাস থেকে আপনার স্ট্রং লুকিং গ্লাস 1000 গুণে ভালো, মানে স্টক যেটা স্টকটা 1000 গুণে ভালো, কারণ স্টক লুকিং গ্লাসে ভিজিবিলিটি অনেক আছে, আর ডাইনামিক লুকিং গ্লাসগুলোতে ভিজিবিলিটি পাওয়া যায় না, বা আফটার যে লুকিং গ্লাসগুলো পাওয়া যায় ওই রংচঙা লুকিং গ্লাস ওইগুলোতে আসলে আপনার ভিজিবিলিটি পাওয়া যায় না। আপনি বাইক চালায় বাইক দেখতে শুনতে অনেক কিছুই ভালো লাগবে, কিন্তু একটা কথা আছে না যে চকচক করলেই তো শোনা হয় না, বা যদি সবসময় চকচকে জিনিসই ভালো হতো তাহলে পৃথিবীতে তো সাদা গরুর দাম সবচেয়ে বেশি যেত। এখন গরু দিয়ে তুলনা দিতে হয়েছে। দেখবেন আমরা যখন বাজারে অনেক আগে, আজ থেকে আরও 10-15 বছর আগে, অনেকের মনে আছে তখন আমি অনেক ছোট ছিলাম, হয়তো আমার 7-8 বছর ছিল, ওই সময়টাতে আমরা ফ্যামিলি হিসাবে যখন হাটে গরু কিনতে যেতাম ওই সময়টাতে, এখন তো আপনার সাদা গরুর অনেক নামে বিক্রি করে, যেমন আপনার কি বলে এটার RCC ব্রিড বা ব্লা ব্লা বিক্রি করে। ওই আগে কিন্তু এরকম সমস্যা বা এরকম জিনিসগুলো ছিল না, যে সাদা যে গরুগুলো ছিল এগুলো স্পেসিফিক ইন্ডিয়ান গরু বলা হতো, বর্ডার ক্রসগুলো। ওই বর্ডার ক্রস গরুগুলোকে আপনার অল্প কম দামেই বিক্রি করা যায়, মানে কম দামেই আর কি মানুষ কিনতে পারে, বিক্রি করা যায় না তো, মানে কম দামে মানুষ কিনতে পারে। এখন কেন এরকম হইতো, কারণ ইন্ডিয়ান গরুর প্রতি একটু নাক ছিটকানোর বিষয় আগে থেকেই ছিল। কারণ হলো ইন্ডিয়ান গরুর আঁশ হলো মাংসের ভিতরে যেই জিনিসটা আর কি থাকে, আঁশটা অনেক মোটা হয়, আর আমাদের বাংলাদেশি অথবা দেশি গরুর আঁশটা একটু চিকুন হয়, বা দেখা যাচ্ছে আপনার একটু খেতে ভালো লাগে। ওই আর কি খাওয়ার ডিফারেন্সের কারণে মানে একটু ব্যবধান করে দিত আর কি ইন্ডিয়ান গরু আর আপনার দেশি গরু, বা ইন্ডিয়ান গরু আর আপনার RCC ব্রিডের গরু, বা যে কোনো গরুই আর কি আপনার ওই খাওয়ার তারতম্যের কারণে মানুষ বলতো। এই কারণে দেখবেন ওই ইন্ডিয়ান গরুগুলোকে আপনি যদি একবারে সুন্দর মতো মানে শ্যাম্পু দিয়ে গোসল টোসল করান, তাহলে ওই ইন্ডিয়ান গরুর মতো সৌন্দর্য আপনি দেশি 10টা গরু থেকেও পাবেন না। এত জগজগা করবে, এত সাদা, এত একটা মানে আপনার ভাইব দিবে, মানে দেশি গরু 8-10টা গরু থেকে ওরকম সৌন্দর্য পাবেন না। এই সৌন্দর্যটা আপনি স্পেসিফিক ইন্ডিয়ান গরু থেকে পাবেন। এখন হাই রোডে অনেকে দেখা যায় আপনার গাড়িকে সৌন্দর্য করার জন্য মডিফিকেশন করে, যেসব মডিফিকেশনগুলো হাই রোডের ক্ষেত্রে আসলে উপযুক্ত না। আপনি এলাকার ভিতরে চালান ঠিক আছে, এই যে যেমন উনি একটা সামনে আপনার লুকিং গ্লাস লাগাইছে হাতের এই পাশে একবারে ডাউন সাইডে যে লুকিং গ্লাসটা, এই লুকিং গ্লাসগুলো দিয়ে আপনি যদি হাই রোডে যান, আপনার মনে করেন অ্যাক্সিডেন্ট হবে না কার হবে? যিনি স্টক লুকিং গ্লাস চালাচ্ছে ওনার হবে? অবশ্যই না, আপনারই হবে। কারণ হলো আপনি এই লুকিং গ্লাসগুলো ইউজ করতেছেন, আপনি নিজের ক্ষতি করতেছেন এবং অন্যেরও ক্ষতি করতেছেন। অন্যের ক্ষতি কিভাবে করতেছেন? এই লুকিং গ্লাসগুলো দেখে আপনি ঠিকমতো বুঝবেন না আপনার পাশে বাইক আছে না পাশে আপনার গাড়ি আছে না পাশে আপনার টমটম আছে। দেখা যাচ্ছে আপনি ডানে বামে মোড় নেবেন, পাশের বাইক বা পাশের গাড়িটাকে মেরে দিবেন, বা উনি আপনার জন্য একটা দুর্ঘটনার ভিতর পড়বে, সম্পূর্ণ দায়ভার কিন্তু ওনাকে দিতে হবে যদি গাড়ি হয়। আপনি বাইক যদি চালান, এখন অনেক বাইকারের এটা খারাপ লাগতে পারে, যে অনেক বাইকারের পক্ষে আমি বলতেছি না, সবসময় আসলে স্পেসিফিক বাইকারদের পক্ষে বলা যায় না। আমাদের বাইকারদেরও অনেক সমস্যা, অনেক ভুলভ্রান্তি আছে, এটা আমাদের সকলকে মেনে নিতে হবে যারা আমরা বাইক চালাই বা যারা আমরা বাইকিংয়ের সাথে জড়িত। যেমন আমি যখন আপনার রোজার ঈদ গেল, রোজার ঈদের পর যখন মাওয়া যাচ্ছি, ওই সময়টা আপনাদেরকে শেয়ার করছিলাম যে আমার এক বড় ভাই যে চলে গেছিলো আমাদের পৃথিবীর মায়া ছেড়ে, ওনার ওই কথাটা শেয়ার করার সময় আমি সামনেই দেখলাম আমার সামনে একটা 4B রাইডার 3 জন নিয়ে দাস করে আপনার এক গাড়িতে মেরে দিছে। ওই গাড়ির নামটা আমি জানি না, গাড়ির ব্র্যান্ডটাও আমি জানি না, কারণ গাড়ি সম্পর্কে আমার একদমই আইডিয়া নাই। কারণ গাড়ি আমার ফ্যামিলিতে ছিল একটা অনেক আগে,
তাও আপনার আজ থেকে অন অ্যাভারেজ 10 বছর আগে হবে। তখন আমার ফ্যামিলিতে একটা গাড়ি ছিল, ওটা হলো আপনার LX করোলা, একদম ওল্ড মডেলের। ওই গাড়িটা দিয়ে আমার হাতে গোনা গাড়ির আর কি শেখা। এছাড়া আমি গাড়ির আর কিছুই জানি না। গাড়ি পারি, ঠিক আছে, গাড়ি চালাইতে পারি, গাড়ি চালায় আপনি বাংলাদেশে যেই জায়গায় আমার যাইতে বলবেন আমি পারবো ইনশাল্লাহ, অতটুকু ভরসা আছে। বাইক চালায় যেমন পারি আল্লাহর রহমতে, তো গাড়ি চালায় অমনে পারবো, এতটুকু আমি আর কি বুঝতে পারি যে গাড়ি চালাইতে আমার প্রবলেম নাই। কিন্তু গাড়ি আসলে সম্পর্কে আমি জানি না। যেমন এই যে জি করোলা, এক্স করোলা, এলিয়ন, এক্সইউ, এই গাড়িগুলো জানি। কিন্তু নতুন আসলে কিছু কিছু গাড়ি আমাদের বাংলাদেশে আসছে স্পেসিফিক, ওই গাড়িগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই বা ওইগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কারণ গাড়ি নিয়ে আমি আসলে ঘাটাঘাটি করি না। কিন্তু বাইক নিয়ে আপনি আমাকে বলতে বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যতগুলো বাইক আছে সবগুলো চালানো মোটামুটি আমার আছে। হয়তো আমি রিভিউ দিতে পারি না। একটা বাইক যদি রিভিউ দিতে হয় আধা ঘন্টার জন্য, 40 মিনিটের জন্য সেই বাইকটা আসলে নিজের কাছে রাখতে হয়। সেটা যদি একদম পার্সোনাল কোনো ফ্রেন্ড সার্কেল বা একদম পরিচিত লোক না হয়, তাহলে কোনো বাইক আসলে নিজের কাছে রাখাও সম্ভব না বা রিভিউ দেওয়া সম্ভব না। এটা অবশ্য অনেকে বিলিভ করেন বা অনেকে আসলে বিশ্বাস করেন। এখন আমরা যারা আসলে ঈদের সময় বিশেষ ড্রাইভার হয়ে যাই, তাদের জন্য কিছু করণীয় কি আমি যদি বলি সেটা অনেকের সাথে মিলবে না। কারণ ঈদের সময় যারা বাইক রাইডিং করে তারা একটু উশৃঙ্খলভাবে হবেই। দেখা যায় আপনার সারা বছর বাইক চালাচ্ছেন আপনি অনেক শান্তশিষ্টভাবে, ঈদের সময় আপনি উশৃঙ্খল আপনিও হয়ে গেছেন। ঈদের সময় দেখা যাচ্ছে আমি সারা বছর বাইক চালাচ্ছি ভালোভাবে, আপনি আমাকে দেখেন ঈদের সময় আর কি আমার উশৃঙ্খলভাবে বাইক চালাই। এটা আসলে আমাদের বাইকের জাতি হিসেবে এটা আমাদের একটা মানে খারাপ দিক। যেমন আমি রোজার ঈদটা যখন গেল, ঈদের 4-5 দিন পর একটা ভিডিও দেখলাম যে আপনার কালশি ফ্লাইওভারে দুইটা না তো 2জন লোক আর কি মারা গেছে, একটা বাইকের ভিতর ছিল, সুজুকি জিক্সার মনোটন বাইক মেবি, যতটুকু ছবি দেখে আমি বুঝতে পারছি, কারণ আমি ইনস্ট্যান্ট ওই জায়গায় ছিলাম না। এখন ওই জায়গায় আমি যতটুকু বুঝি, কারণ কালশি বা মিরপুরের ওই সাইডটাতে আমার বিজনেসের থ্রুতে আমার ফ্রেন্ড ওই এলাকায় থাকে, এই থ্রুতে আমার নিজেরও অনেকবার যাওয়া হয়। এখন আমি নিজে ওই রোড দিয়ে চলাচল করি বলেই আমি আপনাদের একটা কথা বলতে পারি যে ওই রোডটাতে রং সাইডে আসার প্রবণতা কিন্তু প্রচুর পরিমাণে আছে। রং সাইডে বলতে আপনার রং সাইড দিয়ে গাড়ি, রং সাইড দিয়ে বাইক, রং সাইড দিয়ে টমটম আসার প্রবণতা প্রচুর আছে। এখন অনেকে বলতে পারেন কালশি ফ্লাইওভারে কি রং সাইড মারে? কালশি ফ্লাইওভারও মারে, এটা আমি নিজে বিলিভ করছি, আমি দেখছি কালশি ফ্লাইওভারও রং সাইড মারে। এখন কেন কালশি ফ্লাইওভারে রং সাইড মারে? অনেক সময় দেখবেন আপনার কালশি যে জামটা আছে ওইটা ফ্লাইওভারের নিচ দিয়েই পড়ে, মানে সিগন্যালের জামগুলো ওইগুলো কালশি নিচ দিয়েই পড়ে, ফ্লাইওভারের উপর দিয়ে এত একটা পড়ে না। এই কারণে বলা চলে নিচ দিয়ে ম্যাক্সিমাম আপনার ট্রাফিক পুলিশও থাকে আর উপর দিয়ে ট্রাফিক পুলিশ থাকে না। যারা একটু হেলমেট বা যাদের একটু লাইসেন্স নাই বা যারা একটু অবৈধ উপায়ে চালায় বাইক, তারা আর কি আপনার অনেক সময় রং সাইড নিচ দিয়ে মারে। আর যারা একটু দেখা যাচ্ছে আপনার ভালো ভদ্র সভ্য রাইডার, তারা অনেক সময় উপর দিয়ে রং সাইড মেরে দেয়। কারণ কি উপর দিয়ে রং সাইড মারার প্রধান রিজন হলো আপনার শর্টকাটে কালশি ফ্লাইওভারটাও পার হতে পারবেন বা বলা অনেক কারণে আর কি রং সাইড মারে। এখন রং সাইড থেকে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি আপনি কারো জন্য অ্যাক্সিডেন্ট কখনো কাম্য না, তারপরও অ্যাক্সিডেন্ট জিনিসটা কখনো ভালো জিনিস না। আমাদের বাংলাদেশে 2025 সালে রমজান ঈদে যে পরিমাণ দুর্ঘটনা হয়েছে, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার নিজস্ব ভুলে বাইকারদের, আবার অনেকগুলো স্পেসিফিক অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা যাচ্ছে আপনার রং সাইড মারার কারণে। এখন রং সাইড মারার কারণে অ্যাক্সিডেন্টগুলো যেগুলো হয়েছে এগুলো মেনে নেওয়া যায় যে তারা আসলে রাস্তায় বের হয়েছে মরার জন্য, তারা মৃত্যুবরণ করছে, এটা আসলে অবাস্তব কিছু না বা এটা আসলে খারাপ কিছু না, কারণ তারা বেরই হয়েছে রাস্তায় একটা দুর্ঘটনার ভিতর পড়ার জন্য। এখন রং সাইড আপনার যদি মারতে হয় তাহলে অবশ্যই আপনি যদি রোড খালি থাকে তাইলে আপনি মারতে পারেন, সামনে পুলিশ আছে আর এদিকে 60 স্পিড কিন্তু মেনটেন করতে হয় 300 ফিটে। অবশ্যই মিটার গান ধরে রেখেছে, এটা অনেক ভালো একটা থ্রু। পূর্বাচল 300 ফিটে যারা আসলে বাইক রাইডিং করেন তারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে পুলিশ থাকা অবস্থায় অবশ্যই 60 স্পিড মেনটেন করবেন। আমি কিন্তু 60-র ভিতরেই ছিলাম। এখন আমার কাগজপত্র সবই ঠিক আছে, তারপর একটা স্পিড মামলা যদি প্রথম অবস্থায় খাই হয়তো 1000 টাকা বা 1200 টাকা, পরবর্তীতে যদি আবার স্পিড গানের মামলা আসে তাহলে 2500 টাকা, এর পরবর্তীতে আসলে 5000 টাকা। আপনি যদি 1 লাগারে একই অপরাধ 5 বার করেন তাইলে আপনার ড্রাইভিং লাইসেন্স পুরোপুরি বাদ হয়ে যাবে, আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। আমার লাইফে আমি স্পিড গানের মামলা খাই নাই, কিন্তু ফাইন দিচ্ছি একবার।
এটা হলো মাওয়া রোডে। আমি ফাইন দিছি কিন্তু বাট মামলা খাই নাই, মামলা দেই নাই, কারণ মামলা নিলে আবার আমি মাওয়া যাব, মাওয়া থেকে মাওয়া না তো ওইটা আপনার জাজিরাতে ছিল, জাজিরার ওই সাইডটাতে একবারে আপনার মানিকগঞ্জের ভিতরে, এই কারণে আর আমি মামলা নেই নাই বা মামলা আসলে দিকে যাই নাই। সো এখন আসেন যে মৌসুমি ড্রাইভারদের কথা বলতেছিলাম, যে ঈদের সময় মৌসুমি ড্রাইভার তেমন দেখবেন অনেকে আসলে ঈদের সময় মৌসুমি ড্রাইভার হিসেবে প্রাইভেট কার বা দেখা যাচ্ছে 4 চাকার গাড়ি নিয়েও বের হয়ে যায়, অথবা আপনার আমাদের যে 4 চাকার ভেহিকেলগুলো, শুধু প্রাইভেট কার না তো, আপনার দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের গাড়ি আছে, মাইকো আছে, সব কিছু নিয়ে অনেকে দেখবেন ঈদের সময় বের হয়ে যায়। অথবা আমি এমনও দেখছি ঈদের সময় আপনার বাসায় যদি একটা নোয়া গাড়ি আছে, বিশেষ করে আমার এলাকার এক ছোট ভাই, ওর বাসায় নোয়া গাড়ি আছে, ওই সেই নোয়া গাড়িটা সারা বছর ভাড়া কাটে, কিন্তু ঈদের সময় ও আসলে একটু ফাঁকা পাইছে, সময় পাইছে, সেই নোয়া গাড়িটা নিয়ে বের হয়ে গেছে গাড়ি চালানোর জন্য। এরকম আর কি, যারা আসলে ঈদের সময় নতুন ড্রাইভার হিসেবে গাড়ি চালান বা গাড়ি নিয়ে বের হন, অবশ্যই একটু সচেতন দৃষ্টিতে বাইক রাইড করবেন বা গাড়ি রাইড করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনার ভিতরে যদি না পড়তে চান বা দুর্ঘটনা থেকে বাঁচতে চান, অবশ্যই সচেতনভাবে বাইক চালাতে হবে, সচেতনভাবে গাড়ি চালাতে হবে। এখন বাংলাদেশের 2025 সালে আরও কিছু দুর্ঘটনা ঘটছে, যেমন 2টা দুর্ঘটনা আমি নিজেই দেখছি। 2টা দুর্ঘটনা আমি নিজে দেখছি বলতে আমার সামনেই হয়েছে পূর্বাচলে। যে 2টা দুর্ঘটনার ভিতরে একটা দুর্ঘটনা অনেক গুরুতর হয়েছে। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এই জায়গায় হয়েছিল একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনার বর্ণনাটা যদি আমি আপনাদের দেই, এদিক দিয়ে একটা গাড়ি আসতেছিল ডান দিক দিয়ে, আরেক এটা তো এদিক দিয়ে ঢোকে, মানে নীলা মার্কেট যারা যায় এদিক দিয়ে ঢোকে, আর একটা ডান দিক দিয়ে আসতেছিল। এই জায়গায় সেই হুন্ডারটা পিছনে ছিল এক মেয়ে, আর ছেলেটাই মেয়ের সাথে কথা বলতেছে, দোনোটাই হেলমেট ছাড়া ছিল ঈদের দিন। আপনার এই জায়গায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ওই অটোর সাথে ওই বাইকটার মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে অটোওয়ালাই ব্রেক করছে, কিন্তু বাইক যিনি চালাচ্ছে উনি ব্রেক করে নাই, উনি জাস্ট পিছনে ঘুরে মেয়েটার সাথে কথা বলতেছে। হয়তো তার গার্লফ্রেন্ড বা অন্য আদার্স কোনো সম্পর্ক থাকতে পারে, এটা আমি জানি না, যেহেতু এই কারণে বলতে পারতেছি না। সংঘর্ষ হওয়ার কারণে বাইক থেকে ছেলেটাও পড়ে যায়, মেয়েটাও পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমি ছিলাম এই পাশে রাস্তার, আমি এই পাশে ছিলাম, ওরা ওই পাশে অ্যাক্সিডেন্ট করছে। পরবর্তীতে আমি বাইকটা এই পাশে থামায় দৌড়ায়া ওই পাশ দিয়া মানে পার হয়ে যাইয়া ছেলে মেয়েটাকে দোনোটাই উঠায়। আমি আগে বাইকটা স্টার্টিং বন্ধ করছি, কারণ ছেলেটার পায়ে না হলে চেন পেঁচায় যাইতো, বাইকের যে চেন ওইটা একদম ছেলের পায়ের কাছে ছিল, মানে জুতার কাছে ছিল। আমি বাইকের স্টার্টিংটা অফ করছি, স্টার্টিং অফ করার পর তারপর আমি ওই ছেলেটারে আসলে টেইনে বাইকটা উঠায় তারপরে দেখলাম লোকজন আসছে, আইসা তারা ছেলেটা মেয়েটারে আলাদাভাবে উঠায় বিভিন্ন মানে সেবা টেবা করতেছিল। বাইকের স্পিড অনেক বেশি ছিল না, হয়তো 22-23 বা 30-এর মতো ছিল আর কি, এই কারণে বাঁচতে পারছে, না হলে ওই জায়গায় ইনস্ট্যান্ট স্পট ডেড হয়ে যেত। তারপরে ছেলেটার মাথার এইখানে অটোর কাজ ঢুকে গেছে, ছেলেটারও হাতের এইখানে কেটে গেছে, মেয়েটারও অনেক জায়গায় কেটে গেছে। মেয়ে মানুষ তো, আর আমি ওদিকে যাই নাই, এই কারণে বলা চলো ওইটা আমি বলতে পারতেছি না যে মেয়েটার কী হয়েছে না হয়েছে। ছেলেটা 9 জায়গায় কেটে গেছে, এতটুকু আমি বলতে পারি। দেখেন এই জায়গায় একদল ছাত্রী মনে আইছে, দেখছেন আপনার পোলাপান, এগুলো বয়স কত, এগুলো যদি এরকম ছাত্রীগিরি করে 300 ফিটে আইসা, তাহলে 300 ফিটে তো এত সার্জেন থাকবেই বা এত রেস্ট্রিক্টেড হবেই। এটা আসলে যারাই করেন তাদের কখনো করা উচিত না, কারণ একটা রোডে একটা রাস্তায় আপনি সবার জন্য উন্মুক্ত থাকবে, সবার জন্য গাড়ি চালাতে পারবে, এটাই আসলে সবাই চায়, কারণ এটাই আসলে উচিত। আপনাদের জন্য গুটি কয়েক মানুষের জন্য যদি এটা আসলে আপনার বন্ধ করে দেয় বা মাওয়ার মতো রেস্ট্রিক্টেড করে দেয়, তাহলে অনেক খারাপ জিনিস হবে। এখন অটোগুলোর কারণে বলা চলে 2025 সালে অনেকগুলো দুর্ঘটনা আমরা দেখেছি বাংলাদেশের ভিতরে। যেমন আমার যে বড় ভাইটা মৃত্যুবরণ করেছে, উনিও কিন্তু রং সাইডের অটোর সাথে সংঘর্ষের কারণেই মৃত্যুবরণ করছে। এখন রং সাইডের অটোগুলো বাংলাদেশে আসলে পরিহার, আমি আপনি যতই বলি এটা হবে না। আমাদের প্রশাসন যতদিন এটাতে নজর না দেয়, আমাদের প্রশাসন যতদিন এটা নলেজ না দেয়, অতদিন হবে না। এখন আমাদের প্রশাসন কখন নজর দিবে? আমাদের প্রশাসনে যারা বসে আছে তাদের ছেলে পেলে যদি একটা মারা যায় বা 2টা মারা যায়, অবশ্যই তাদের এখানে নজর দিবে, বা তাদের গাড়ি যদি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় অটোগুলোর জন্য, অবশ্যই তারা নজর দিবে। যেমন আমার একটা ঘটনা মনে আছে, আমি যে এলাকাতে বাস করি সে এলাকাতে আপনার অনেক দিন আগে যখন আমাদের প্রয়াত গভর্নমেন্ট ছিল, পালিয়ে যাওয়া গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টটা যখন ছিল তখন আপনার কিছু নেতা ছিল আমাদের এলাকার, তারা অটোরে শেল্টার দিত। মানে আমাদের যে বাজারটা আছে, বাজারে এসে অটোয় দাঁড়ায় থাকতো, একবারে রাস্তা বন্ধ করে, একটা বাইক যাওয়ার রাস্তা ছিল না, তাদের হর্ন দিলে তারা সরতো না, বা বিভিন্ন স্ল্যাম ইউজ করতো আর কি, গালিগালাজ দিত, এই মিয়া যান না, বা রাস্তা আছে যান,
ওই নেতারা যখন আপনার অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, যেমন ওই নেতা প্রিমিও একটা গাড়ি কিনছে, আমাদের ওই এলাকার যে নেতার কথা বলতেছি, আমি নামটা বললাম না কারণ হয়তো কোনো দিন তারা ক্ষমতায় আসবে, আমাদেরকে তো ওই এলাকায় থাকতে হবে। আমি যদি এলাকায় এখন নাম টাম ধরে একবারে বলে দেই, ভাই বাংলাদেশে তো আমারে বাস করতে হবে, আমি তো আর ভাই ওরকম বিদেশে যে বা বিদেশে সেটেল হই নাই, তাইলে হয়তো তাদের নাম তাদের ছবি সহ আমি দিয়ে দিতাম। এখন অনেকে বলবেন যে ভাই আপনি কেন ভয় পান? ভাই ভয় পেতে হয়, ভয় না পেলে আসলে হবে না ভাই। বাংলাদেশে বাস করি তো অনেক কিছু রিয়েলাইজ করে এই পর্যন্ত বড় হয়েছি, জীবনের অনেকটা বসন্তই পার করছি অনেক কিছু রিয়েলাইজ করে। এই কারণে কিছু কিছু ভয় জীবনে রাখতে হয়। একবারে ভয়হীন মানুষ আসলে পৃথিবীতে বসবাস করতেও পারে না। ওই নেতায় ওই প্রিমিয় গাড়িটা যখন কিনা আনার 15 দিনের মাথায় আমাদের এলাকায় এক নতুন অটো ড্রাইভার ওই নেতার প্রিমিয় গাড়ির আপনার নামতে নিয়েছিল আর কি, নেতার বউ বা নেতার মেয়ে সম্ভবত। নামার সময় আমি নিজে দাঁড়িয়েছিলাম মিষ্টির দোকানের সামনে, আপনার গাড়িটার মানে একদম আপনার বাম সাইডের যে আপনার দরজাটা আছে, দরজা ভেঙে অটোয় মানে নিয়ে গেছে সামনে। তারপর ওই নেতায় আমাদের এলাকার যে অটো স্ট্যান্ড, ওই অটো স্ট্যান্ডে ওই জায়গা থেকে সরায় ফেলছে, ওনার গাড়ি ভাঙছে, ওই অটোই নিয়ে উনি জব্দ করছে, অটোওয়ালারও নিয়ে জব্দ করছে, মায়ের দৌড় করে টাকা পয়সা আর কি উদ্ধার করছে বা অটোওয়ালার বাসা থেকে আনাইছে। তারপর অনেক ঘটনা শুনছি আর কি। এখন ভাঙ্গে বলতে গেলে অনেকের নাম আসলে চলে আসবে। আমার অনেক এলাকার লোকজন আসলে ভিডিওটা দেখে বা আমার ইউটিউব চ্যানেলটা দেখে, যেহেতু আমাকে এলাকায় বসবাস করতে হয় ভাই, এই কারণে আমি আসলে আর ভাঙ্গে কিছু বললাম না। তারপর উনি আসলে ওই অটো স্ট্যান্ডে ওইখান থেকে উঠাই দিছে। তারপর ওই অটো স্ট্যান্ড উঠে যাওয়ার পর এখন পর্যন্ত আর ওই জায়গায় বসতে পারে নাই। সো এরকমই আর কি, যখন আমাদের বাংলাদেশের যারা নীতি নির্ধারণ লেভেলে বসে আছে, তখন তাদের কারো বা তেনারা যদি কেউ এই অটোর কারণে সমস্যার সম্মুখীন হয় হাই রোডে, মহাসড়কে, যে কোনো রোডে, তাহলে হয়তো তাদের কানে ঢুকবে বা হয়তো তাদের মাথায় ঢুকবে যে এগুলো আসলে এই রোডে চলাচল করার উপযুক্ত না, এগুলোকে আমাদের এখান থেকে সরাতে হবে। না হলে আমি আপনি যতই গলা ফাড়াই, আমি আপনি যতই কথা বলি, এই অটোগুলো, এই টেসলাগুলো বাংলাদেশে চলবেই, এটা চলমান, এটা থাকবেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন অনেকে এসে কমেন্ট করবে যে ভাই তাইলে গরিবের পেটে লাথি মারবেন। গরিবের পেটে লাথি না রে ভাই। এখন যারা এই কমেন্টগুলো করবেন, আপনারা জানেন 2025 সালে এই টেসলা বা অটোর কারণে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশে? এগুলোর স্পিড কত? আমার গাড়ির স্পিড আছে 50, এগুলোর স্পিড সর্বোচ্চ আপনার 40। এখন 40 একটা স্পিডে যদি এরকম রোডে একটা গাড়ি চলে আসে, সেই গাড়িটার স্পিডের সাথে কোনো সামঞ্জস্য হবে আশেপাশের গাড়ির স্পিড? একবার আপনারা কমেন্ট করে জানায়েন যে আশেপাশের হাই রোডের ভিতরে গাড়ির স্পিড কত থাকে, আর তারা যদি হাই রোডে চলাচল করে তাদের স্পিড কত থাকে? তাদের স্পিডের সাথে অবশ্যই কখনো সামঞ্জস্য হবে না। অবশ্যই কমেন্ট করে জানান। আর গরিবের পেটে লাথি না, গরিব মানুষকে অবশ্যই সম্মান করি, অবশ্যই শ্রদ্ধা করি, কারণ তারা না থাকলে পৃথিবীতে এত সুন্দরভাবে হতো না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন।